আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। যাই হোক, আজকে যে বিষয়টা আমি নিতে চাচ্ছি সেটা হচ্ছে বাত ব্যথা। তার আগে আমাদের কিছু বন্ধুরা জয়েন হয়ে গেছে, তার নাম আমি একটু ঘোষণা করি। নজরুল ইসলাম, মেহেদি হাসান, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? যাই হোক, এই যে বাত রোগটা অতি সুকঠিন রোগ। এই বাত রোগ আমাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কোন কোন মেডিসিন বেশি প্রয়োজন হয় এবং সারতে কতদিন সময় লাগে এবং ক্রনিক অ্যাকুইট প্রায় কোন কোন মেডিসিন ব্যবহৃত হয়, সেগুলো আমি আজ সুন্দরভাবে দেখাবো। ওকে, তার আগে একটা কথা বলি যে আমাদের বাপ দাদারা, বাপ চাচারা, যারা মুরব্বী, তারা বলে না যে 80 প্রকার বাত আছে, 80 প্রকারের বাত। আসলে তাই, তাদের কথা মিথ্যা নয়। কিন্তু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক কিন্তু ওই বাত ব্যথা যে কত প্রকার ওটা দেখে না, সে শুধু দেখে মায়াজম এবং রোগীর আসল কাহিনী। তার মানে কি, বাত ব্যথার মূল মায়াজম, মূল বিষ সাইকোটিট উইদাউট বাত ব্যথা কখনো সৃষ্টি হয় না, বাত রোগের সৃষ্টি হয় না। ওকে, সাইকোসিস মায়াজম ব্যতীত বাত ব্যথার সৃষ্টি হয় না। তারপরেও আমি যখন ক্লাস নিচ্ছি, আমি বিভিন্ন প্রকার বাত আছে, সেই বাতগুলো একটা একটা শ্রেণীভাগ করে আপনাদের দিব। হ্যাঁ, সেই অনুযায়ী আপনারা চিকিৎসা চালায় যাবেন। এটা দেওয়া যায়, সমস্যা না, এটা দেওয়া যায়। এবং বাত রোগকে আপনি বেশি বেশি করে চিনবেন এবং মেডিসিন সম্পর্কে বেশি বেশি আপনার ধারণা থেকে সুধারণা আসবে। ঠিক আছে? মেহেদি হাসান, পায়ের গোড়ালি ব্যথা নিয়ে কথা বলেন। হ্যাঁ, পায়ের গোড়ালি কেন, সব ব্যথা নিয়ে আমি বলবো। আস্তে আস্তে আমি একটা একটা করে সিস্টেম অনুযায়ী চলে যাব। ঠিক আছে, চলে যাব। আরো কিছু লোক আমাদের সাথে জয়েন্ট হলেই আমি চলে যাব। আমাদের জটিল যে কোনো পীড়া আপনার কাছে যদি রুগী আসে, আমাদের মূল টার্গেট থাকবে তাকে একটা কেস টেকিং, অতি সুন্দরভাবে কেস টেকিং নিতে হবে। হ্যাঁ, কেস টেকিং ছাড়া ওষুধ দেওয়া বোকামি। তারপরেও প্রত্যেকটা মেডিসিনের একটা নিজস্ব গতি প্রকৃতি আছে। যেমন কোন কোন জায়গায় কোন কোন মেডিসিন বেশি কাজ করে, একটা গতি। সেই গতিটা যদি আমরা চিনে যাই, তাহলে আমাদের ঔষধ নির্বাচন করতে কিন্তু ভালো হবে। তাহলে আসা যাক, সেই বাত রোগ নিয়ে আমি শ্রেণী বিভাগটা দিয়ে দিই। আমরা যেসব বাত দেখতে পাই চিকিৎসা ক্ষেত্রে, আপনারা লিখে নেবেন। একটা হচ্ছে ঘাড়ের বাত, ঘাড়। ঠিক আছে, প্রত্যেকটা বর্ণনা দিতে দিতে চলে আসবো। একটা হচ্ছে ঘাড়ের বাত। 2 নম্বর হচ্ছে বক্ষ বা পার্শ্ববাত। এ পাশেও বাত হতে পারে, এ পাশেও বাত হতে পারে, অর্থাৎ
বক্ষ বা পার্শ্ববাত। আর একটা আছে মেরুদণ্ডের বাত। অনেক আমাদের মা চাষি যারা বাপ দাদারা আছে তাদেরকে দেখতে পায়, তারা অভিযোগ করে মেরুদণ্ডের বাত, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তাহলে মেরুদণ্ডের বাত। আর একটা আছে কোমর অথবা সাইটিকা বাত। এটা কিন্তু অহরহ পায়, কোমর বা সাইটিকা বাত। ওকে। আর একটা হচ্ছে কি গেটে বাত, তার মানে হাঁটু ফুলে এমন ধরনের হয় যে একেবারে কেটে বাত, হাঁটু ফুলে এত মোটা হয় যে এই ধরনের রোগী আমার চেম্বারে অহরহ পেয়ে থাকি। সে মেডিসিনগুলো আমি আলোচনা করব। তারপর আছে বাহুমূলী বাত, এই হৃদস্কন্ধ বা বাহুমূলী বাত। তারপর আছে হাঁটু বাত। হ্যাঁ, আরো অন্যান্য প্রকার বাত আছে, আমি সব আলোচনা করব। এবং কোন বাতের কোন মেডিসিন সেটা আমি ওই প্রথম থেকে আলোচনা করতে করতেই চলে আসবো। সাধারণত আপনার চেম্বারে এই বাতগুলোই আপনি পাবেন, অর্থাৎ পায়ের গোড়ালির বাত যাই হোক না কেন আপনি পেয়ে যাবেন। আর একটা আছে ভ্রমণশীল বাত, তার মানে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন, আপনার বাতে ধরলে, হ্যাঁ, এখানে ব্যথা ওখানে ব্যথা, সব আলোচনা করব। আচ্ছা, প্রথমত আমি বলেছিলাম ঘাড়ের বাত, কোন কোন মেডিসিন গুলো খুব সুন্দরভাবে কাজ করে আমি আপনারা নোট করে নেবেন। ওকে। ঘাড়ের বাত, এই যে ঘাড়ের বাত একটি কমন রোগ, একটি কঠিন রোগ। ইয়া দ্বারা আক্রান্ত কোন কোন রোগীর দেখা যায় যে ঘাড় এক মুখে এরকম কাট হয়ে যায়, মানে ঘাড় এক মুখে এরকম বাঁকা হয়ে যায়। অর্থাৎ রোগী কি করে, যখন তার ঘাড় ফিরোয় কিন্তু সম্পূর্ণ বডি এক সাইডে নিয়ে চলে যায়, একে বলে ঘাড়ের বাত। ঘাড় বাঁকিয়ে থাকে। তীব্র আক্রমণে অনেক রোগ একেবারে মৃত্যুসজ্জায় পতিত হয়। তবে এই ঘাড়ের বাতের বৈশিষ্ট্য হলো যে কোনো একদিকে এরা বাঁকা হয়ে থাকে। ওকে, ইয়া বাঁকা হয়ে থাকে। উচ্চ জ্বর সহ ঘাড় আড়ষ্ট বাত আরম্ভ হইলে লক্ষণ অনুসারে অ্যাকোনাইট, বেলেডোনা বা ব্রায়না প্রয়োগে জ্বর ও বেদনা কমিয়া বা ছাড়িয়া দেয়া রোগী আরোগ্য হয়। এক কথা, ঘাড় যখন ব্যাকা হয় প্রথম স্টেজে দেখা যায়, সেখানে যদি জ্বর থাকে, হ্যাঁ, সেখানে ব্রায়না, বেলেডোনা অথবা অ্যাকোনাইট প্রয়োগ করলে কিন্তু জ্বর ছেড়ে দিয়ে ঘাড়টা পাকানো ভালো হয়ে যায়। একে বলে অ্যাকুইট। কিন্তু যখন ক্রনিক কায়দায় চলে যায় তখন কিন্তু অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনায় আর ভালো রেজাল্ট আসে না। যখন এটা ডান দিকে বাঁকা হয়ে যায়, একটু স্থায়ী পদ্ধতির হয়ে যায়, হ্যাঁ, তখন ল্যাকনান্থিস খুব ভালো একটা মেডিসিন। এই ল্যাকনান্থিসকে আপনারা মনে রাখবেন। যদি কোনো রোগী আপনার কাছে এসে এটা আমার পরীক্ষাতে অ্যাভেলেবেল পরীক্ষিত, আমার অভিজ্ঞতা, মনে করেন বালশিস হলে অথবা যে কোনো কায়দায় ঘাড় এদিকে ফেরাতে পারছে না, যে কোনো এক সাইডে, হ্যাঁ, আপনি ল্যাকনান্থিস 30 থেকে 200 শক্তি বেশি কার্যকারী। 200 শক্তি দিনই 5-6 দানা করে সকাল সন্ধ্যে প্রয়োগ করবেন, দারুণ কাজ করবে। এর ঘাড় সাধারণত ডান দিকে বাঁকিয়ে যায় এবং ঘাড় হইতে বেদনা স্কন্ধ পেশি বা বাম সদৃশ, মানে যেদিকে বাঁক না করে, এখানে ডান দিকে বলে কোনো কথা না, ঘাড় যেদিকে বাঁকাক, যদি বাম দিকে বেঁকে যায় তবে এইদিকে নিচের দিকে ব্যথা ছুটতে থাকে, সেখানে ল্যাকনান্থিস দারুণ কাজ করে। এখানে এমন একটা মেডিসিন, এই ঘাড়ের বাতে ল্যাকনান্থিস দিলেই কাজ হবে। আমি অ্যাভেলেবেল আমার কেন কিন্তু এখনো আছে, আমি 30 থেকে 200 শক্তি, কিন্তু 200 শক্তি প্রয়োগ করলে আর কোনো মেডিসিন লাগে না। ক্লিয়ার? আপনারা 30, 200 এবং 1M চেম্বারের মধ্যে চেম্বার সাজিয়ে রাখবেন, তাহলে ক্লিয়ার ঘাড়ের বাত। এবার ল্যাকনান্থিস। এবার আসা যাক কস্টিকাম। কস্টিকাম যে কোনো বাতের একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিন। ঘাড় এদিক সেদিকে ফেরাইতে কষ্ট হয়, ইয়া ঘাড়ের বাতের একটি অত্যন্ত ভালো ঔষধ। ঘাড় যেদিকে বাঁকাক না কেন
সেই বাঁকানোর সহিত যদি ডান দিকে তার অন্যান্য সাইডও আক্রমণ হয়, সেটাকে কিন্তু কস্টিকাম। তারপরও কস্টিকাম যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে কস্টিকামের মানসিক লক্ষণটা তারা একটু আগে আগে জানবেন, যে সহিত আপনার মনটা কি অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা, এটা কি আপনার চলতে থাকলে আপনি কি সহানুভূতিশীল, আপনি কি শীতকাতর, হ্যাঁ, আপনার গায়ে কি আসিল আছে, আপনি কি মিষ্টি অ্যাভয়েড করে চলেন, আপনি কি ঝাল লবণ পছন্দ, আপনার কি ইউরিনারি প্রবলেম আছে, তার মানে প্রস্রাব ধরে রাখতে পারেন না, এ সকল একটু জেনে নেবেন। জেনে নিলে আপনার সুবিধা হবে, অর্থাৎ কস্টিকাম প্রয়োগ করলেই কাজ হবে। ক্লিয়ার? স্টিকটা ঘাড়ের বাতের অতি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। ইয়ার ঘাড় ও পিঠ একেবারে শক্ত হয়ে থাকে এবং ইয়ার ঘাড় যে কোনো দিকে বাঁকিয়া যাইতে পারে, তবে ডান ও নিম্ন দিকে বেশিরভাগ দেখা যায়। স্টিকটা এমন একটা মেডিসিন, আপনি কোথায় প্রয়োগ করবেন? ঘাড় ও পিঠ একেবারে এরা শক্ত হয়ে থাকে, বুঝছেন? একেবারে যে দিকে ঝুলে থাকুক না কেন, শক্ত শক্ত কাঠের মতো হয়ে থাকে। এক কথায় একে মনে হয় যে বাঁকানো, একে ডাইরেক্ট হাতেও সোজা করা যাবে না, সেখানে স্টিকটা প্রয়োগ করবেন। অর্থাৎ ঘাড় বাঁকায় নিচে মুখ চলে গেছে, অথবা ঘাড় বাঁকায় এক সাইডে চলে গেছে, ওর হাত ধরে না সোজা করা যাচ্ছে না, সেখানে স্টিকটা 1M থেকে 10M পর্যায়ক্রমে সেবন করাতেই চলে যাবে। ওকে? আর আছে থুজা মেডো। হ্যাঁ, থুজা মেডো প্রত্যেকটা বাতের অতি প্রয়োজনীয় মেডিসিন। ঠিক আছে? এর সাথে ওগুলো আপনারা পরীক্ষা করবেন। ওকে? ক্লিয়ার? তাহলে ঘাড়ের বাতের গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে, সবচেয়ে বেশি রুগীর পাবেন ঘাড়ের বাতের, আমি যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে ল্যাকনান্থিস। একটা প্রায় 80% রুগী আপনি ঘাড়ের বাতের রুগী বেশি পেয়ে থাকেন। ওকে? আর স্টিকটা, এই দুটো মেডিসিনের রুগী আপনি ঘাড়ের বাতের বেশি পেয়ে থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। সেটা প্রয়োগ করলেই আপনি সফল হবেন। তাহলে এ সাইড চলে গেল, বাতের এ সাইডটা চলে গেল। এবার আসা যাক বক্ষবাত অথবা পার্শ্ববাত। এই যে বুকে, বিশেষ করে আমাদের হৃৎপিণ্ডে, হ্যাঁ, হৃৎপিণ্ডে অনেক সময় আঘাত লেগে বা অনেক সময় অন্যান্য কারণে গ্যাসের চাপ লেগে, গ্যাসের চাপ ওঠার পরে ওখানে বুকে কিন্তু এক সাইডে ব্যথা করে, বিশেষ করে আঘাতের কারণে। যে কোনো কায়দায় হার্ট পরীক্ষা করবে, দেখে হার্টে কোনো সমস্যা নেই, অথচ সেখানে ব্যথা আছে। হার্ট ব্লক নেই, কোনো সমস্যা নেই, সেখানে আবার ব্যথা। এখানে একটা বাতের সমস্যা, সেখানে রেনানকুলাস বাল্ব একটাই মাত্র মেডিসিন। খুসা মারা বেদনা, হ্যাঁ, নড়াচড়া করিতে খুব কষ্ট হয়, তারপর এখানে কিন্তু ব্রায়না ভালো কাজ করে। তবে আপনারা প্রথমে ব্রায়না দিয়ে পরীক্ষা করবেন, তারপরে এর কমান ওষুধ হচ্ছে রেনানকুলাস বাল্ব। ইয়া দ্বারা শুধু ডাইন দিকে না, ইয়া বাম দিকে না, ইয়া ডাইন দিকেও ভালো কাজ করে। তার মানে বক্ষবাতের একটা ভালো মেডিসিন হচ্ছে রেনানকুলাস বাস, আর 2 নম্বর হচ্ছে ব্রায়না, আর 3 নম্বর হচ্ছে রাস্টক্স। এই 3টে মেডিসিন আপনারা মনে রাখবেন। রাস্টক্স কি? নড়াচড়া করিলে উপশম, ইয়ার বিশিষ্ট লক্ষণ। ওকে? আর একটা হচ্ছে অ্যাক্টেরিয়া রেসিমুসা, সিমিসিউফিকা। ওকে? বাম দিকে অধিক আক্রান্ত হয়, নড়াচড়ায় উপশম। রাস্টক দ্বারা উপকার না হলে অ্যাক্টেরিয়া রেসিমুসা আপনারা প্রয়োগ করবেন। ওকে? তাহলে বক্ষবাতের প্রধান মেডিসিন আছে রেনানকুলাস বাল্ব এবং আর ব্রায়না। এই দুটো মেডিসিনই কিন্তু আরোগ্য হয়ে যায়। পরীক্ষিত। ওকে? ওকে। এবার ব্রায়না দেওয়ার পরে যে বাকি কাজটুকু আপনি সমাধান করতে পারছেন না, সেখানে রাস্টক্স প্রয়োগ করবেন। ক্লিয়ার?
রাজু আহমেদ স্যার, বসা থেকে উঠতে গিয়ে মাজায় টান লাগলে কোন ওষুধ আসতে পারে? এটা হচ্ছে রাস্টক্স। 100 রাস্টক্স 200 থেকে 1M শক্তি ব্যবহার করবেন, ফুল ক্লিয়ার। মাহাদি হাসান বলছে কত শক্তি? আমি যেগুলো আলোচনা করছি সব 200 শক্তি থেকে 1M। ঠিক আছে, 200 শক্তি আপনারা 1 সপ্তাহ ব্যবহার করবেন, সকাল সন্ধ্যে। এর আগে তো ওষুধের শক্তি ব্যবহার আমি দেখিয়েছি। আর 1M শক্তি অনলি 2 ডোজ, প্রথম দিন পরের দিন। ক্লিয়ার? এবার চলে গেল পক্ষপাত, চলে গেল। তাহলে ঘাড়ের বাতের আমি দুটো মেডিসিন বেশি অগ্রাধিকার দিয়েছি, একটা হচ্ছে ল্যাকনান্থিস, আরটা হচ্ছে স্টিকটা, আর পক্ষপাত রেনান প্লাস বাল, ব্রায়োনা, রাস্ট্রাক্স। এবার চলে গেল মেরুদণ্ডের বাত। মেরুদণ্ডের বাত অহরহ আমাদের চেম্বারে আসে। কোন কোন মেডিসিন বেশি ব্যবহৃত হয়? সাধারণত অ্যাক্টেরিয়া রেসিমসা। এর বেদনা মেরুদণ্ডের উপরিভাগ ঘাড় পর্যন্ত আক্রমণ করিয়া থাকে। গরম প্রয়োগ উপশম। মেরুদণ্ডের উপরিভাগে ইয়ার আক্রমণ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। হ্যাঁ, যাদের মানসিক অবস্থা সর্বদা পরিবর্তন, যেমন মানসিক অবস্থা রোগ চাপা পড়ে মানসিক অবস্থা বৃদ্ধি। হ্যাঁ, আবার যখন মানসিক অবস্থা ভালো থাকে তখন রোগের বৃদ্ধি, সেখানে কিন্তু অ্যাক্টেরিয়া রেসিমসা। অ্যাক্টেরিয়া রেসিমসার একটা পিকুলার সিমটম। এদের বাতের আক্রমণ মেরুদণ্ডের উপরিভাগ ভাগে ঘাড় পর্যন্ত আক্রমণ করে। ঠিক আছে, আক্রমণ করিয়া থাকে, ইয়া গরম প্রয়োগে উপশম। আমি সব বলবো, সব এক এক করে। অনেকে প্রশ্ন করছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব এক এক করে কমেন্ট বক্সে আমি লিখে দেবো, কোনো সমস্যা নাই। এবার কস্টিকাম। এই যে কস্টিকাম এমন একটি মেডিসিন যেখানে বড় বড় যারা হেরিং, তারপর অন্যান্য গুণীজন ডাক্তাররা কি বলেছেন, যেখানে সালফার, কস্টিকাম, রাস্ট্রাক্স, এই তিনটে মেডিসিন যদি পর্যায়ক্রমে ব্যবহার করতে আমরা পারি, তাহলে মনে হয় যে অন্য কোনো ওষুধের প্রয়োজনই হয় না। তার কত বড় একটা কথা। হ্যাঁ, তার মানে কি বলেছে, এই বাত ব্যাধির ক্ষেত্রে রাস্ট্রাক্স, কস্টিকাম এবং সালফার, এই তিনটে মেডিসিন হলে যেন অন্য কোনো মেডিসিনের প্রয়োজনই হয় না। এই কথাটুকুর মধ্যে কত একটা বড় চক্র লুকিয়ে আছে, একটু চিন্তা করেন তো। তার মানে কি, কস্টিকাম মানে এমন একটি মেডিসিন যেখানে পক্ষাঘাত, বাত ব্যথা, হ্যাঁ, সেখানে কিন্তু কস্টিকামের জুড়ি মেলাবার জুড়ি নেই। কস্টিকাম, এই যে কস্টিকাম যদি মেরুদণ্ডের বাত, হ্যাঁ, এই ঔষধের বেদনা মেরুদণ্ডের নিম্নভাগে হয়। এই বেদনার ফলে পক্ষাঘাত বা তাণ্ডব রোগ হলে এ দ্বারা সুবল পাওয়া যায়। যেখানে মেরুদণ্ডের বাত দেখা যাবে, যদি কস্টিকামের রোগী হয়ে থাকে, তবে কস্টিকামের সিমটম আসবে, মানসিক লক্ষণ থাকবে। হ্যাঁ, তার খাওয়া দাওয়া, তার আচার আচরণ, তার শীতকাতরতা, তার আসিল, এই ধরনের ইয়ে থাকবে। এবং কস্টিকামের রোগী যদি পুরাতন হয়ে যায়, তাহলে এক সাইড হয় শুকায় যায়, নতুবা প্যারালাইজড হয়ে যায়। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? প্যারালাইসিস অথবা পক্ষাঘাতের সৃষ্টি হয়। বাত হতে 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 প্যারালাইসিস বা পক্ষাঘাতের সৃষ্টি হয়ে একসময় কস্টিকামের রোগীতে পরিণত হয়, আদর্শ রোগীতে পরিণত হয়। ক্লিয়ার? জিঙ্কাম মেড। এই জিঙ্কাম মেডের রোগী সাধারণত পুরুষ রোগী বেশি হয়ে থাকে। ইয়াং হতে হতে 30-35-45-এর মধ্যে এরা বেশি হয়ে থাকে। এরা সারা জীবন কি করে, মাস্টারবেশন করতে করতে শুক্র ক্ষয় করে, তরল পদার্থ ক্ষয় করে, এরা করে মেরুদণ্ডের বেদনা, মাথা কপাল নাড়াতে পারে না, মেলামেশা করতে গেলে, কাজ করতে গেলে, কাজ করা তো যেমন তেমন, কাজ যখন শুরু করে মাথায় ব্যথা, ওহ মুড়া লেগেছে। তখন কিরম হইল, বিষয়টা কেমন লাগলো আপনাদের কাছে? এই আছে জিঙ্কাম মেটের সর্বোৎকৃষ্ট রোগী। হ্যাঁ, মেলামেশা করতে যাওয়ার সময় তারা হ্যানে মুড়া লেগেছে, হনে মুড়া লেগেছে, আবার এদিকে যৌন দুর্বলতা, হ্যাঁ, আবার এদিকে পিঠ টানা করতে পারছে না। দেখুন তো কত অসুবিধে যখন হয় সব দেখতে হয়। যাই হোক, অধিক শুক্র ক্ষয় বা তরল পদার্থ ক্ষয় করে মেরুদণ্ডের বেদনা, হ্যাঁ,
মেরুদণ্ডের বেদনা নিম্ন দেশে বেশিরভাগ দেখা দেয়, সাধারণত এই নিম্ন সাইডে বেশিরভাগ দেখা দেয়। বেদনার জন্য পৃষ্ঠদেশ স্পর্শ করা যায় না। এই বেদনার কারণে অনেক সময় পক্ষাঘাত পরিণত হয় এবং জিঙ্কাম মেট দিলে কাজ হবে। যদি এই পুরুষ রোগীদের ক্ষেত্রে, ইয়াং রোগীদের ক্ষেত্রে যদি বাত বেদনার সৃষ্টি হয়, তাকে জিঙ্কাম মেটকে কখনো ভুলবেন না। কারণ জিঙ্কাম মেট শুক্রক্ষয়ের ফলে যেসব বাতের সৃষ্টি হয়, পক্ষাঘাতের সৃষ্টি হয়, সেখানে কিন্তু জিঙ্কাম মেট অতি অসাধারণ কাজ করে। ওকে, তাহলে মেরুদণ্ডের বাতে সাধারণত কস্টিকাম এবং জিঙ্কাম মেট, এই দুটো মেডিসিনই যথেষ্ট, আর কোনো মেডিসিনের দরকার নেই। বিশেষ করে রোগ ধরে যখন আমরা বলছি, তারপরে আপনারা সবসময় কি করবেন, রোগীর প্রথমত কেস টেকিং নেবেন। ওকে, কেস টেকিং নেওয়ার পরে দেখবেন যে কোন মেডিসিন আসছে। আস্তে 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 আপনাদের একটা সুধারণা চলে আসবে যে এই মেডিসিনের ফাইজাস্টিগমা একটা অতি গুরুত্বপূর্ণ মেডিসিন। ইয়ার বাতে কি হয়, ঘাড় হইতে কোমর পর্যন্ত, এই যে ঘাড় হইতে এই যে কোমর পর্যন্ত শক্ত হয়ে যায়, হ্যাঁ, এবং ক্রমে পক্ষাঘাত ও তাণ্ডবে পরিণত হয়। শক্ত হয়ে যাওয়ার পরবে পক্ষাঘাত, এবং ওই সময় কি তার কোরিয়া সৃষ্টি হয়, তাণ্ডব মানে কনভালশনের সৃষ্টি হয়, নাচানাচির সৃষ্টি হয়। ওই অবস্থায় তার গা হাত পা সেরকম নাচে, থরথর করে কাঁপে। সেখানে এই যে ফাইজাস্টিগমা, এই ওষুধটা আপনারা পরীক্ষা করবেন। আমি অবশ্যই ব্যবহার করিনি এই মেডিসিন। আমি অবশ্যই মেরুদণ্ডের বাতে কস্টিকাম, জিঙ্কাম মেট, সালফার এবং লক্ষণ অনুসারে যেগুলো আসে সেইগুলো ইউজ করি। ওকে, আপনারা ব্যবহার করবেন। এবার আসা যাক অতি কমন একটি গুরুত্বপূর্ণ বাত, সাইটিকা বাত, কোমরে বাত অথবা সাইটিকা বাত। এই ধরনের রোগী আসলে আমাদের প্রায় আমরা দেখতে পাই, প্রায় দেখা যায় কোমরের বাত ক্রমে সাইটিকা নার্ভ আক্রমণ করে। ওকে, তোর জন্য রোগী কি করে, চলাফেরা করিতে পারে না। যে নার্ভটি কোমর হইতে পায়ের গোড়ালি পর্যন্ত রহিয়াছে, ইয়াকে সাইটিকা নার্ভ বলে। কোমর হইতে পায়ের গোড়ালি পর্যন্ত যে নার্ভ, এতে কি বলে, সাইটিকা নার্ভ বলা হয়। উক্ত রোগদ্বয়ের চিকিৎসা অনেকটাই একই প্রকার, সব বাতের ওই একই প্রকার চিকিৎসা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। হ্যাঁ, যতদিন কোমরে নিবন্ধ থাকে ততদিন একে কোমরের বাত বলা হয়। লক্ষণ সাদৃশ্যে ঔষধ, লক্ষণ অনুসারে প্রয়োগে একই ঔষধে উভয় প্রকার, বিভিন্ন প্রকার বাত, যে বাত হোক না কেন, আমরা আরোগ্য করতে পারি। আমি আগেই বলেছি, ঘাড়ের বাত, যে বাত, পায়ের বাত, হাঁটুর বাত, গেটে বাত, যাই হোক না কেন, আমরা যদি মূল বীজটাকে চিনতে পারি, তাহলে চিকিৎসা করা অতি সহজ। তার মানে কি, কোন মায়াজম থেকে আসে এই বাতগুলো, সাইকোটিক মায়াজম। তাহলে ওই মায়াজমের সূত্র ধরে ওষুধ দিলেই আমরা সফল হব। ওকে, তারপরও সাইটিকা নার্ভ এমন একটি যে সমস্যা, এই বাতে রোগীরা বেশি কষ্ট পেয়ে থাকে। হ্যাঁ, অনেক রোগীরা আছে যে মাজা বাঁকা হয়ে যায়, হাঁটতে পারে না, জ্বালা যন্ত্রণা করে। সে জ্বালা যন্ত্রণা করার বলা যাবে না। হ্যাঁ, কোমরের তীব্র বেদনার জন্য ইয়ার রোগ অস্থির হয়ে পড়ে, ঘন ঘন পানি পিপাসা, একবার ওঠে একবার বসে, আশপিস করে, সারা রাত ছুঁই না, রাত 12টার পরে বৃদ্ধি, দিনে 12টার পরে বৃদ্ধি। হ্যাঁ, এই গেলাম ওই গেলাম, ঘন ঘন পানি পিপাসা, গরম প্রয়োগে উপশম, গরম থাকে উপশম। সেখানে আর্সেনিক। ফরাদ হোসেন ইন্ডিয়া থেকে বলছে, সিজারিয়ান মায়েদের কোমর ব্যথার সম্পর্ক বলেন।
হ্যাঁ, যারা সিজার করেছে, যেসব মহিলারা যেসব সিজার, তাদের ক্ষেত্রে করার পরে সাধারণত আর্নিকা মন্টেনা আপনি ব্যবহার করবেন 30 থেকে 200 শক্তি, ক্লিয়ার। আর সিজার এরপরে আর একটা মেডিসিন স্টাফিসেগ্রিয়া 200 শক্তি কিছুদিন চালাবেন, আর্নিকার পরে স্টাফি চালাবেন, আর কোনো মেডিসিন দেওয়া লাগবে। এখানে আর্নিকা এমন একটা মেডিসিন যেটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে, অ্যান্টিবায়োটিকের কাজ করবে, প্লাস কিসের কাজ করবে, তার যে ব্যথা বেদনা কাটা ছেঁড়া সব তাতে কাজ করবে। এখানে দুটো সিজারিয়ান মেয়েদের ক্ষেত্রে দুটো মেডিসিন, একটা হচ্ছে আর্নিকা মন্টেনা, আর একটা হচ্ছে কে স্টাফিসেগ্রিয়া 200 শক্তি, ক্লিয়ার। এবার আসা যাক ব্রায়োনা। এই যে কোমর ধরার জন্য নাড়াছাড়া করিতে খুব কষ্ট হয়, যত নড়ে তত তার সমস্যা, কিছুই করতে পারে না, রোগী চুপ করিয়া পড়িয়া থাকিতে ভালোবাসে, ব্রায়োনা। ওকে, এর সাথে কি কোষ্ঠকাঠিন্যতা থাকে। ইয়ার রোগী বেশি পাওয়া যায়। আমরা যে শুধু ব্রায়োনা মেডিসিনটাকে শুধু যে সর্দি জ্বর কাশে ব্যবহৃত হয় তা নয়, এটা সাধারণত বাত রোগে বিশেষ কাজ করে, ব্যথার রোগও বিশেষ কাজ করে, ব্যথা আঘাতের ব্যথাও কাজ করে। তার লক্ষণ কি? রোগী নড়াচড়া করিতে পারে না, চুপ বসিয়া কিংবা বসিয়া থাকে। এর আর এক ঘন ঘন পানি পিপাসা, কোষ্ঠকাঠিন্যতা, এই কয়টা লক্ষণেই আপনি ব্রায়োনাকে সাজেস্ট করতে পারেন। ওকে, ক্লিয়ার। রাস্টক্স, সাধারণত বাত ব্যথায় ব্রায়োনা বিফল হলে রাস্টক্স, আর রাস্টক্স বিফল হলে ব্রায়োনা অল্টারনেটিভ ভাবে প্রয়োগ করলে কিন্তু দারুণ কাজ করে। রাস্টক্সের লক্ষণ কি? চলাফেরায় উপশম, কিন্তু শুয়ে থাকলে বাড়ে, ঠিক আছে? এই আছে রাস্টক্সের লক্ষণ। আর বিশেষ করে বৃষ্টির পানিতে ভিজে কিংবা আনকা অচেনা কোনো পুকুর পুষ্কানিতে স্নান করার পরে যদি তার বাত ব্যথা কিংবা অন্যান্য সমস্যার সৃষ্টি হয়, কিংবা কোনো সর্বঙ্গ গলাও যে কোনো সমস্যার সৃষ্টি হলে কিন্তু রাস্টক্স 30 থেকে 200 শক্তি অতি গুরুত্বপূর্ণ। সোহেল রানা লেখছে, চেয়ারে দীর্ঘ সময় বসে থাকলে মেরুদণ্ডের নিচে বা তাই বনে শুরুতে ব্যথা হলে কি? দীর্ঘদিন ধরে যদি বসে থাকার ফলে কাজ করেন, ওই জায়গাটায় আপনি হাইপেরিকাম 200 শক্তি দিয়ে পরীক্ষা করেন, দারুণ কাজ করে। হাইপেরিকাম 200 আমার পরীক্ষিত, আপনারা পরীক্ষা করবেন। এবার আসা যাক কলোসিন, ইয়াস হাইটিকা রোগের একটি উত্তম ঔষধ। ইয়ার রোগী পা গুটায় আসে, লক্ষণটি কস্টিকামেও আছে। হ্যাঁ, কলোসিন আপনারা ব্যবহার করবেন কোথায়? যে রোগী পা গুটায় আসে, পা এরম গুটায় আসে, ঠিক আছে, প্রচন্ড জ্বালা যন্ত্রণা, সেখানে কলোসিন প্রয়োগ করবেন, ঠিক আছে। ক্যালিকার, ইয়ার বেদনা সুসিবিদ্ধ বেদনা, ব্রায়োনার মতো, যেখানেই বেদনা হোক সুসিবিদ্ধ বেদনা। হ্যাঁ, সুসিবিদ্ধ বেদনা, ব্রায়োনা ক্যালিকার। আর একটা কথা মনে রাখবেন, কার্ব জাতীয় মেডিসিনের বৃদ্ধি সবসময় ওই 3টা থেকে ভোর 5টা পর্যন্ত, এর মধ্যে এরা কিন্তু বৃদ্ধি। কার্ব জাতীয় অর্থাৎ ক্যালিকার, তারপর ক্যালকেরিয়াকার, আর বিশেষ করে ক্যালিকার্বের বৃদ্ধি 3টা থেকে 5টার মধ্যে। যদি কোমর ধরা বৃদ্ধি পায়, গরম প্রয়োগে উপশম বোধ করে, তাহলে ক্যালিকার সুনিশ্চিত ভাবে আরোগ্য লাভ করে। ওকে, আমরা ক্যালিকার্বের বেদনা 2-3টে ভাবে মনে রাখতে পারলে আলাদাভাবে কেস টেকের কোনো প্রয়োজন নেই। ওর হচ্ছে বেদনা হচ্ছে সুসিবিদ্ধ, মানে ব্রায়োনার মতো সুসিবিদ্ধ বেদনা, এবং
এর বৃদ্ধি হচ্ছে ভোর ওই 3টা থেকে 6টার মধ্যে, এবং গরম প্রয়োগে উপশম। এই 3টা পিকুলার সিমটম মনে রাখলে ক্যালিকার্ভে আপনারা কখনো ভুলবেন না। এই 3টা সূত্র ধরে ওষুধ দিলেই কাজ করবে, এবং এটার পিকুলার সিমটম। এবার আসা যাক জিঙ্কামেট। ওই একই ঘুরে ফিরে একই কথা। যদি কোনো যুবক শুক্রক্ষয়ের পরে তার সমস্ত বেদা, ব্যথা, বেদনা ইত্যাদি, সেখানে জিঙ্কামেট দারুণ কাজ করে। ফরাদ হাসান হাড় ক্ষয় ও মেডিসিন নিয়ে, হ্যাঁ দারুণ একটা কথা। যেহেতু উনি বলেছে, ওনার প্রশ্নের উত্তর দিই, ইন্ডিয়া থেকে হাড় ক্ষয় এবং মেডিসিন নিয়ে। যে কোনো ধরনের হাড় ক্ষয়, আমাদের কাছে অনেক মহিলা রোগী, বিশেষ করে হাড় ক্ষয়ের রুগী পাওয়া যায়, অথবা হাড় বৃদ্ধির রুগী পাওয়া যায়। হাড় ক্ষয়ের রুগী আপনারা সাধারণত 3টা মেডিসিন মনে রাখবেন। একটা হচ্ছে প্রথম ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, সাইলেশিয়া, গ্রাফাইটিস, 4টে। সাথে রাখবেন থুজামেডো। বিশেষ করে ক্যালকেরিয়া কার্ভ আর ক্যালকেরিয়া ফস, এই দুটো মেডিসিন কিন্তু বেশি ব্যবহৃত হয়। এই দুটো মেডিসিন কিন্তু হাড় ক্ষয় এবং হাড় ক্ষয়ের যে প্রবণতা, এটা সম্পূর্ণ প্রণ করে যে স্টেজ আগে ছিল সেই স্টেজটা অ্যাডজাস্ট করে দেয়। ওকে, সাথে অন্যান্য মেডিসিন লাগতে পারে আপনার অভিজ্ঞতা অনুযায়ী, যেমন থুজামেডো। যদি রুগী অন্যান্য সাইডে চলে যায়, যেহেতু এটা ক্রনিক পীড়া, তবে মূল মেডিসিন হবে ক্যালকেরিয়া কার্ভ এবং ক্যালকেরিয়া ফস। ওকে, তাহলে যে কথাটা বলছিলাম, কোমরে বাত, সাইটিক আঘাত চলে গেল। ফাইটোলক্কার রোগী যদি রাত্রে ব্যথা বেদনার জন্য অত্যন্ত ছটফট করে, তাহলে বুঝতে হবে যে এইরকম পা ঝুলোয়, তার মানে উপর মুখ পা ঝুলোয়, হাঁটু উগদা করে, মানে এরকম পা ঝুলোয় থাকতে ভালোবাসে, এবং ওখানে যদি উপসম্বোধ করে, সেখানে কিন্তু ফাইটোলক্কা বেরি 200 শক্তি থেকে উপরমুখা আপনারা যেতে পারেন। ওকে, ক্লিয়ার। এই যে গেটে বাত, এই গেটে বাত কিন্তু আমরা অনেক মানুষের মধ্যে পাই। তাছাড়া এই যে সময় গরু, শুধু যে মানুষটা নয়, যারা গরু পোষে, অর্থাৎ গরু গাভী পালন করে, অর্থাৎ ছাগল, এদের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা গাঁট ফুলে এরকম ঢেপা হয়, মানে ফুলে যায়। হ্যাঁ, আসানুল্লাহ হালদার বলছে স্যার হেয়ার ফল ক্লাস। আচ্ছা ঠিক আছে, পরে ক্লাসে ডাকবো। মোটামুটি গেটাবাত কি, প্রথমে শরীরের গাঁটগুলো ফুলিয়া খুব যন্ত্রণা করিতে থাকে, এবং আক্রান্ত স্থানে বিশেষ অত্যন্ত স্পর্শকাতর হয়ে যায়, হাত দেওয়া যায় না। ঠিক আছে, এবং কারো কারো এতে কি উচ্চ জ্বর আসে। এখানে বেলেডোনা আর হিপার, এই দুটো মেডিসিনই যথেষ্ট, আর কোনো মেডিসিন লাগবে না। বেলেডোনা, হিপার যদি প্রথম অবস্থায় ফুলে লাল টকটক করে, সেখানে বেলেডোনা 30 শক্তি 2 দিন চলবে, দিনই 5-6 বার করে চলবে, ডাইরেক্ট 2 ফুটা 3 ফুটা করে খাইলে করতে করতে তার জ্বর চলে যাবে, তার সবকিছু চলে যাবে। এবার বাকি যেটুকু থাকবে, সেখানে হিপার 200 শক্তি দিনই 2 বার প্রয়োগ করলে, 5-6 দিন প্রয়োগ করলে এই গেটে বাত সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। তার মানে এখানে দুটো মেডিসিন, এই গেটে বাত কিন্তু অ্যাকুইট পীড়া হিসেবে ধরা হয়। ঠিক আছে, আসে দ্রুত, আবার চলে যায় দ্রুত। সেখানে এখানে বেলেডোনা এবং হিপার, প্রথমে বেলেডোনা ইউজ করবেন, পরে হিপার সার। ওকে, ক্লিয়ার। তাহলে গেটে বাত চলে গেলে, এবার হলে বাহুমূলী বাত। এই যে বাহুমূলী বাত, অনেকে দেখা যায় যে এই বাতে বাহু সন্ধে আক্রমণ করে, তার জন্য রোগী হাত নড়াচড়া করিতে পারে না এবং উপরে উঠাইতে পারে না, এরকম উপরে উঠাইতে পারে না। হ্যাঁ, এই ধরনের রোগী আমার কাছে, এবং বিশেষ করে আমার বাবা, উনি স্কুলের শিক্ষক ছিলেন এবং হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। হ্যাঁ, উনি এখনো বেঁচে আছে।
আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখেছি আমি যখন এইটি পড়েছি, আমার আব্বা শিক্ষকতা করতো, এই হাত, এই ডান হাত আর উঠতো না মোটেই, এটা বাম হাত কি ডান হাত, এই হাত মোটে উঠাতে পারতো না। একটা ইঞ্জেকশন ওই সময় 2,500 3,000 করে ইঞ্জেকশন টাকা হাড়ের মধ্যে প্রয়োগ করেছে, পুশ করেছে, কিন্তু কাজ হয় না। এর বলে বাহুমূলী হাত। কিন্তু ওই হাতটা আরোগ্য হয়েছিল, তখন আমি তো হোমিওপ্যাথিতে আসিনি, বুঝতাম না। তা আব্বা বলতো কি ব্রায়ানা 200 আরোগ্য হয়েছিল, ব্রায়ানা 200। এখানে তো কষ্টিকামেও আরোগ্য হয়নি, ব্রায়ানা 200 শক্তির পরে অনেক এখানে আরোগ্য হয়ে গেল, এখনো ভালো আছে, কোনো সমস্যা নেই। দেখছেন, তার কথা ছিল কি, লক্ষণ ছিল কি নড়াচড়ায় বৃদ্ধি, এবং হাতটা আর উপর উঠাতে পারে না, কোষ্ঠকাঠিন্যতা। সেখানে আরো ডান হাত, সেখানে ব্রায়ানা প্রয়োগ করেই কিন্তু ক্লিয়ার। তাই এই যে বাহুবলী ব্রায়ানা দারুণ একটা ওষুধ, কষ্টিকাম। ডান বাহুবলী বেদার জন্য হাত মোটেই নাড়াতে পারে না, হ্যাঁ, অনেক বছর যাবত উপরের দিকে উঠাইতে পারে না, তেমন কিছু রুগীকে এই শুধু কষ্টিকাম দিলেই কিন্তু আরোগ্য হয়ে যায়। বিশেষ করে বাহুবলী বাতে আমি আবারও বলছি ব্রায়ানা কষ্টিকাম, হ্যাঁ, ব্রায়ানা কষ্টিকাম, এটা দিলে আর কোনো মেডিসিন লাগে না। আপনারা ব্রায়ানা প্লাস কষ্টিকাম অহরহ ব্যবহার করবেন, আর কোনো মেডিসিন লাগে না। তবে ধাতুগত ট্রিটমেন্ট করতে গেলে অন্যান্য মেডিসিন আসতে পারে জটিলতার ক্ষেত্রে, তবে এইগুলো মেডিসিনে আরোগ্য হয়ে যায়। ওকে, ফরাদ আছেন হাতের আঙুলের জয়েন্টে ব্যথা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এবার আসা যাক হাতের আঙুলের, উনি একটা প্রশ্ন করেছে হাতের আঙুলের জয়েন্টে ব্যথা। হ্যাঁ, হাতের আঙুলের গাঁটে জয়েন্টে বা গাঁটে ব্যথা। সাধারণত এই বাতটা কখন দেখা দেয়? স্ত্রী লোকের স্বল্প ঋতু বা ঋতু একেবারে বন্ধ হওয়া বশত আঙুলের গাঁটে তীব্র বেদনা হলে কলোফাইলাম এর ওষুধ, ঠিক আছে, কলোফাইলাম। জয়েন্টে ব্যথা, আঙুলের এটা ফুলে যায়, হ্যাঁ, ট্যাপলা দিয়ে ওঠে, কলোফাইলাম, ঠিক আছে, 30 থেকে 200 শক্তি ব্যবহার করবেন, ক্লিয়ার। কলোফাইলাম সেবাইনা, এই দুটো মেডিসিন, প্রথমে কলোফাইলাম, ব্যর্থ হলে সেবাইনা দেবেন, ঠিক আছে। যাদের সেবাইনা কাদের ব্যবহার করবেন, বিশেষ করে মহিলাদেরকে যাদের ঋতুস্রাব বেশি হয়, অনেক দিন পর্যন্ত থাকে, সারতে চায় না, সেক্ষেত্রে সেবাইনা দিলেই কাজ হবে। ওকে, তাহলে আঙুলের বা জয়েন্টে যে ব্যথা সেটা চলে গেল। এবার হলো হাতের কবজির বাত। এই যে একজন প্রশ্ন করেছে যে হাতের কবজির বাতে একটা মাত্র মেডিসিন, সেটা হচ্ছে অ্যাক্টেরিয়া স্পাইকাটা। আমি কিন্তু ব্যবহার করি। অনেক মহিলারা এসে বলে, অনেক পুরুষরা এসে বলে, ডক্টর সাহেব আমার এই হাতের কবজি কিংবা পায়ের গোড়ালির কবজিটি দারুণ ব্যথা, তার অন্য কোনো কিন্তু আমি লক্ষণ খুঁজে পাই না। সেখানে টকাস করে অ্যাক্টেরিয়া স্পাইকাটা মেডিসিন 200 শক্তি দিনে 2 বার 5-6 দিন খাইলেই কিন্তু ক্লিয়ার। এবার আসা যাক ভ্রমণশীল বাত। ভ্রমণশীল বাত বলতে আমরা বুঝাই ভ্রমণকালে বাত, সেটা নয়। তার মানে কি, ওই যে বাত ব্যথা একটা মানুষের, অর্থাৎ রোগীর মধ্যে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ঘুরে বেড়ায়, একে বলে ভ্রমণশীল বাত। ওকে, এগুলো আমরা লক্ষণ অনুসারে দিলেই কাজ হবে, ঠিক আছে। এখানে লক্ষণ অনুসারে প্রথমত কেস টেকিং নিয়ে অ্যাক্টেরিয়া রেসিমোসা, পালসেটিলা, মেডোরিনাম, হ্যাঁ, তারপর সিপিলিনাম, যে কোনো মেডিসিন আসতে পারে, লক্ষণ অনুসারে দিলেই কাজ হবে। তবে সব কথার এক কথা আমি আবারও বলতে চাই যে রুগী যখন আসবে, ধরেন একটা এই যে হাতের কবজি কিংবা পায়ের কবজিতে তার ব্যথা, খুব ব্যথা, এখানে কিন্তু কেস টেকিং নেওয়ার দরকার নেই বা অন্য তার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টেরিয়া স্পাইকাটা আমরা দিয়ে তাকে আরোগ্য করলাম।
ওকে, এমন কিছু কিছু সিস্টেম আছে যেখানে কেস টেকিং উইদাউট মেডিসিন নির্বাচন করতে পারে, কিন্তু সামগ্রিক যখন একটা রোগী 4 থেকে 5টি রোগ মনের সাথে দেহের সাথে মিলায়ে সম্পূর্ণ জড়তার সৃষ্টি হয়, সেখানে কেস টেকিং অবশ্যই নেবেন। ওকে, কেস টেকিং নিলে আমাদের ওষুধ নির্বাচন, আমাদের রোগী দেখার প্রক্রিয়া সম্পূর্ণ সহজ হয়ে যায়। মহাত্মা হানিমান কি বলেছেন? একটা রোগীর যদি কেস টেকিং সুন্দর করে নিয়ে যায়, তাহলে ওই রোগীর আরোগ্য কার্য অর্ধেক সমাধান হয়ে যায়। হ্যাঁ ভাই রবিউল ইসলাম দেখছে, ইউরিক অ্যাসিড বা গেটে বাতের রোগীর ফুড হ্যাবিট, তার খাদ্য অভ্যাসটা কেমন হবে? হ্যাঁ, যে খাবারগুলো খাইলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সেগুলো বর্জন করতে হবে। সেগুলো অবশ্যই বর্জন করতে হবে। যেমন এখানে মাংস, অনেক রোগীদের ক্ষেত্রে বিশেষ করে হাঁসের মাংস, চিংড়ি মাছ, হাঁসের মাংস, চিংড়ি মাছ, অতিরিক্ত মিষ্টি, হ্যাঁ, এগুলো খাইলে কিন্তু এই যে বাতের এই যে সমস্যা সম্পূর্ণ বেড়ে যায়। সেক্ষেত্রে এগুলো আমাদেরকে সম্পূর্ণ অ্যাভয়েড করে চলতে হবে, রোগীকে উপদেশ দিতে হবে। ওকে, কারণ পরিপোষক কারণ কাকে বলে? যেগুলো করলে রোগীর রোগ আরো বেড়ে যায়, সেক্ষেত্রে এই পরিপোষক কারণগুলো মেনে চলতে হবে। আদারওয়াইজ ওষুধের কার্যকারিতা এবং কাজ করাতে দীর্ঘায়িত হবে অথবা বিলম্ব হবে। ওকে, সব কথার এক কথা, কেস টেকিং নিতে হবে। কেস টেকিং নিলে রোগী আরোগ্যের দিকে সম্পূর্ণ চলে যাবে এবং আপনাদের ওষুধ দিতে ভালো হবে। এবং কমেন্টে আরো কিছু কিছু প্রশ্ন আছে, আমি কমেন্ট বক্সে লিখে দিচ্ছি ইনশাল্লাহ, এবং ধন্যবাদ।